সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। নিটফল এখনও আপনাদের বলার মতো কিছু নেই। আমি 10ই মার্চ পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া আছে, সেখানে তারা কি করতে চায় কি করবে তারা নিশ্চয়ই। গত কয়েকদিনের মধ্যে একটা আলোচনা হয়েছে, আমাদের রাজ্য সভাপতি আমিন তিনি সেলিম সাহেবের সাথে বসেছিলেন। হতে পারে তার জন্য মহাভারত কিছু অসাধারণ না, কারণ আমরা ভারতবর্ষের দেশ চালাচ্ছে যারা, তাদের রাষ্ট্রপতি মহোদয় তিনিও একজন কনস্টিটিউশনের সর্বোচ্চ জায়গায় রয়েছে ভারতবর্ষের সংবিধানে, তিনার আন্ডারে প্রশাসন আছে। সেই প্রশাসন যদি 6 মাস চালায়, তাতে যদি সুষ্ঠুভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, অসুবিধা থাকার তো কোনো কথা না। কালকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসতেই পারেন তিনি। আমি মনে করি মুখ্যমন্ত্রী যদি আগে সতর্ক হতেন বা এটা সিরিয়াসলি নিতেন, যদি অযোগ্য লোকদের দিয়ে এই বিএলওর অ্যাপয়েন্ট না করতেন, তিনি যদি সতর্ক থাকতেন, যদি কোনো এক্সপার্ট লোকদের দিয়ে যদি এই ভোটার এসআইআরের কাজ করাতেন, তাহলে আজকে মানুষের এত অসহায় পরিণতিতে হতো না। আজকের এই পরিস্থিতির জন্য যদি 3টে অপশন দেওয়া হয়, বিজেপি, নির্বাচন কমিশন এবং টিএমসি, কারা বেশি দায়ী আপনি কি মনে করেন? কমিশন, সেন্ট্রাল কমিশনকে আমি একটাই ক্ষেত্রে দায়ী করব, সেটা হচ্ছে পশ্চিমবাংলার মতো একটা বড় রাজ্য যেখানে 7,66,00,000 ভোটার ছিল, সেখানে মাত্র 4 মাসের সময় দিয়ে এসআইআরের কাজ ঘোষণা করা বা চালু করা, এটার জন্য সেন্ট্রাল ইলেকশন কমিশন দায়ী। দ্বিতীয় দায়ী হচ্ছে রাজ্য সরকার। ওনারা প্রথমে বললেন এসআইআর মানব না, এসআইআর করব না, কিন্তু ডিউ টাইমে যখন 27 অক্টোবর 2025 যখন বিকেল 4:50 পর্যন্ত ইলেকশন কমিশন 12টা রাজ্য সহ বাংলার এসআইআরের কথা ঘোষণা করলেন, তারপরে ডিউ টাইমে 4 নভেম্বর থেকেই এনাদের লোকদের অ্যাপয়েন্ট করতে লাগলেন এবং কাজ শুরু হলো। আমরা যেসব মিক্সে বসবাস করি সেখানে অযোগ্য লোকদের, আইসিডিএসের ওয়ার্কাররা কম্পিউটারের জানে না, তাদেরকে দিয়ে বিএলও নিয়োগ করা হলো। এটা কার অপদার্থ? এটা রাজ্য সরকারের অপদার্থতা। আজকে রাজ্য সরকার 90% দায়ী এই এসআইআরের জন্য। এই যে 1,36,00,000 মানুষ নোটিশ পেল, এত হিয়ারিং, কারো প্রাণ চলে যাচ্ছে, টেনশন করছে, তাদের পরিবারের লোকরা তাদের গার্জেনকে নথি খুঁজতে গিয়ে তারা হয়রানি হচ্ছে। এর জন্য রাজ্য সরকার যদি সঠিকভাবে এই কাজটা চালু করতেন, তাহলে আমার মনে হয় এই সমস্যা আজকে সুপ্রিম কোর্টকেও হস্তক্ষেপ করতে হতো না, বা আদার স্টেট থেকেও এইভাবে জুডিশিয়ালদের এখানে নিয়োগ করতে। জাকারিয়া লস্কর, যিনি আপনার দলে আগে ছিলেন, তিনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে জেইউপি আর বিজেপি বিটি বা সিটি বিষয়ে কাজ করছে, বিজেপির যা প্ল্যানিং সেটাকে আপনারা এস্টাবলিশ করতে চেষ্টা করছেন। জাকারিয়া লস্কর বলে কোনো ব্যক্তি আমার দলে কোনোদিন ছিলেন না। কোনো ডকুমেন্টস আগে দেখান, তারপরে এর প্রশ্নের উত্তর দেব। আমার দলের কোনো জায়গাতে ছিল না। আমার বাবরি মসজিদের ট্রাস্টে অযাচিত ইন্টারফেয়ার করতে গেছিলেন, এবং মুসলমানদের মৌলানা সমাজদের অনেক গোষ্ঠী আছে, কেউ হানাফি আছে, কেউ ফারাজি আছে, কেউ আল হাদিস আছে, কেউ অন্য আছে, সেখানে ঢুকে উনি নিজেদের দ্বন্দ্ব লাগাতে গিয়েছিল, তাই ওনাকে ওখান থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সে আমার এগেনস্টে স্টেটমেন্ট করার মূল ইস্যু। এ ধরনের কোনো লোককে এরা সমাজের, এর আগে দেখবেন ওর কি বেশ ছিল, এত বড় বড় দাড়ি ছিল, মাথায় পাগড়ি পেতে ঘুরে বেড়াতো, মুসলিম সমাজকে অনেক বড় বড় কথা বলতো। আজকে সে দাড়ি রাখেনি, কেটে দিয়েছে, মাথায় পাগড়িও নাই, কোথায় চোর বৃত্তি করে বেড়ায়, তার প্রশ্নের উত্তর দিতে হবে হুমায়ুন কবিরকে। শাসক দলের চোখের মনি হতে চাইছে। ইলেকশন কমিশনে আমি বা আইএসএফ এরা কেউ দেখা করতে উনি করবেন কি না সেটা উনি বলতে পারবেন না, কারণ আমরা এখনও সেই জায়গায় আসিনি। রাজ্যের 8টা রাজনৈতিক দলের সঙ্গে তারা মিটিং করবে, সেখানে নওশাদও নেই, আমরাও নেই। আগামী দিনে আমরা নিশ্চয়ই সেই জায়গায় আসব, তখন আমরা আলাদাভাবে দরকার হলে দেখা করার জন্য চেষ্টা করতে পারি, অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারি, তো নিজেদের অ্যালাউ করেন আমরা দেখা করব। আচ্ছা, জোটে শরিক হতে পারতো এমন 3টি দল, আপনার, নওশাদ সিদ্দিকী, এমনকি বাম, আজকে কাকতালীয়ভাবে হোক আর যাই হোক একই সঙ্গে কমিশনের অফিসে হাজির হয়েছেন।
এটা কি নিছকই আপনি বলবেন একটা জাস্ট কাকতালীয় ঘটনা, দেখুন, নাকি মধ্যেখানে জোটবদ্ধ হোলির জন্য দুদিন ছুটি ছিল। আপনারা সবাই জানেন যে মঙ্গল এবং বুধবার দুদিন হোলির জন্য ছুটি ছিল। অনবরত সব সময় আমরা যারা গ্রামে বাস করি, যারা শহরে বাস করি, আমরা যে যেখানে তো আমাকে বলছে যে না থাকে আমরা ভোট দিতে পারি। দুদিন আজকে অফিস খুলেছে। আমি ইলেকশন কমিশনকে আমরা মেল করেছিলাম, আজকে সাক্ষাৎ করার সময় চেয়েছিলাম 3টের সময়। যা হোক, 8 ঘন্টা আগে পিছু হোক, যা হোক আমাদেরকে উনি সময় দিয়েছেন। আমরা যে জোটের কোনো বার্তা নয়। না, হুমায়ুন কবির কি চাইবেন যে আগামী দিনে যে সিঙ্গেল এলেন একসঙ্গে হুমায়ুন কবির, নওশাদ আর মোহাম্মদ সেলিম একসঙ্গে ঢুকতেন সিভিল দপ্তরে? দেখুন, আমি অনেকবার ওপেন বলেছি যে বর্তমান সরকারটাকে পরাস্ত করা এবং সাম্প্রদায়িক বিজেপিকে পশ্চিমবাংলার ক্ষমতাতে বসতে না দেওয়ার জন্য আমরা অলওয়েজ যারা তৃণমূলকে হারাতে চাই, যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চাই, সেই সমস্ত ভাবাপন্ন দলগুলি বামফ্রন্টগতভাবে না, সিপিআইএম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। নিটফল এখনও আপনাদের বলার মতো কিছু নেই। আমি 10ই মার্চ পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া আছে, সেখানে তারা কি করতে চায়, কি করবে, তারা নিশ্চয়ই। গত কয়েকদিনের মধ্যে একটা আলোচনা হয়েছে, আমাদের রাজ্য সভাপতি আমিন তিনি সেলিম সাহেবের সাথে বসেছিলেন, আবার কালকে সম্ভবত বসার কথা আছে। সেই পর্যায়ে আলোচনা চলছে। শেষমেশ কি হবে সেটা 10 তারিখটা 5 দিন এক্সটেনশন হতে পারে, 15 তারিখ হতে পারে, কিন্তু আমরা লাস্ট 15 তারিখের বাইরে কারোর জন্য অপেক্ষা করব না। আমি যদি জোট হয় সেক্ষেত্রে সেলিম সাহেব বামফ্রন্টগতভাবে না, সিপিআইএম, কারণ বামফ্রন্টের শরিক দলদের কোনো রাজনৈতিক অস্তিত্ব বাংলার কোনো 84,000 বুথের কোনো বুথে নেই। কাজেই সিপিএম যদি আমাদের সঙ্গে জোটে আসে, আমি জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে সিপিএমের সেলিম সাহেবকে জোটের নেতা মানতেও রাজি আছি, কিন্তু নট বামফ্রন্টের কোনো শরিক দলকে সঙ্গে আমি জোট করব না, এটা আমার ক্লিয়ার বার্তা। কাজেই যদি ওনারা না আসেন, সে আইএসএফ হতে পারে, সিপিএম হতে পারে, না আসলেও হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে জাতীয় উন্নয়ন পার্টি আর একটা রেজিস্ট্রেশন 2024 সালে নিয়ে রেখেছিল, আমাদের সেটা জানা ছিল না। আমরা যখন এটা ইলেকশন কমিশনের কাছে ডিমান্ড করি, যখন ফাইনালাইজ হওয়ার সময় আমাদেরকে দিল্লি থেকে ইলেকশন কমিশন ডেকে পাঠায়, সেখানে গিয়ে বলেন যে এই হয়ে আছে, আপনারা কি চান। তো সেক্ষেত্রে আমরা ওনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওনারা আমাদের যে ইউপি আছে তার পাশে জনতা উন্নয়ন পার্টি রেজিস্ট্রেশন হয়েছে। আগামী দিনে লোগোও আমরা পেয়ে যাব, কারণ নওশাদের পার্টিরও এখন পর্যন্ত লোগো পাইনি, আপনারা জানেন। অন্যান্য যেসব পার্টি রেজিস্ট্রেশন আছে তাদেরও সেরকম লোগো নাই। একমাত্র আমার সঙ্গে যারা জোটে আছে মিম, তাদের সাথে আমার ফাইনাল হয়ে আছে, তাদের লোগো আছে পার্মানেন্ট। আসাদুল্লাহ ওয়াইসি, আমি, তারা যে সিট চেয়েছে খুব কম সংখ্যক সিট চেয়েছে, তাদের সাথে অ্যাডজাস্ট আরও ছোট ছোট 4-5টা রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে, যদি সিপিএম না আসে, যদি আইএসএফ না আসে, আমি হুমায়ুন কবির আমার নেতৃত্বে 182টা আসনে লড়ব এবং আমি নির্ণায়ক শক্তি হয়ে আগামী দিনে বাংলার রাজনীতিতে বহিঃপ্রকাশ হবে এবং মিরাকেল রেজাল্ট করে আপনাদেরকে কাউন্টিংয়ের দিনে ফেস করব আপনাদের সামনে।